একটু সতর্ক থাকবেন, দরজাগুলোয় তালা দেবেন, বেশ মজবুত তালা, ওপর নিচে সব কটা ঘরে। 2-3 দিনের মধ্যে আমি আসবো ফের, হয়তো এক ভদ্রলোককে সঙ্গে নিয়ে। আচ্ছা, আজ চলি, নমস্কার। বসন্তবাবু ফ্যাল ফেলে চোখে তাকিয়ে থাকেন। দীপক ঝুমাকে নিয়ে বেরিয়ে পড়ে। পথে যেতে যেতে ঝুমা বলে, সরকারবাবুকে অমন ঘাবড়ে দিলে কেন? বেশ ভয় পেয়েছেন মনে হলো। কারণ আছে, দীপক জবাব দেয়। যা সন্দেহ করছি তা যদি ঠিক হয়, সাবধান না হলে মুশকিল। দীপক নিজের মনে কী সব ভাবতে ভাবতে চলে। হঠাৎ সে উচ্ছ্বসিত হয়ে ঝুমার ঝাঁকড়া চুলে হাত নেড়ে দিয়ে বলে, তোর চোখ দারুণ রে, ওই সাদা টিপগুলো আমার নজরেই পড়েনি, হয়তো পড়তই না তুই না দেখালে। ঝুমা খুশিতে একগাল হাসে। এবার দীপক আর ঝুমার নবগ্রামে আগমনের কারণটা জানায়। সেদিন সকালে দীপক নবগ্রাম এসেছিল একজন পরিচিতির আমন্ত্রণে, সঙ্গে ভাইজি ঝুমা। নবগ্রাম বোলপুর শহর থেকে ঘণ্টাখানেকের বাস জার্নি। নবগ্রামে দীপক আসেনি আগে। দুপুরের খাওয়া সারে সেখানে আড্ডা দেন। ঝুমা দীপকের বন্ধু শিবুর বোনের সঙ্গে টোটো করে সারা গ্রাম ঘুরে বেড়ায়। ওখানে দীপক শুনে যে গত রাতে সরকার বাড়িতে চোর এসেছিল, তবে নাকি নিতে পারেনি কিছুই। খবরটা শুনেই দীপকের সাংবাদিক কৌতূহল চাড়া দেয়। খোঁজ নেওয়া যাক, চুরি ঠেকালো কিভাবে, ক্রেডিটটা কার, কি নিতে এসেছিল মনে হয়। কিঞ্চিত রহস্য সন্ধান পেলে মন্দ কি। এর সঙ্গে প্রশ্ন জোড়া যায়, ইদানিং এ অঞ্চলে চুরি এত বাড়ছে কেন, পুলিশ করছেটা কি। ছোট একটা স্টোরি হয়ে যেতে পারে বঙ্গবার্তায়। সম্পাদক কদিন ধরে খোঁচাচ্ছেন তাকে একটা ইন্টারেস্টিং কিছু লেখা দিতে। সেই মতলবেই বিকেলে সে ঢু মারে সরকার বাড়িতে। সরকাররা ওই গ্রামের ভূতপূর্ব জমিদার, অতি প্রাচীন পরিবার, যদিও এখন তাদের বলা যায় বড়জোর অবস্থাপন্ন। তবে ও বাড়িতে নাকি অনেক দামি দামি জিনিস আছে, অনেক কালের সংগ্রহ। বাড়িটায় এখন 2 শরিকের বাস, বিশেষ সদ্ভাব নেই দুপক্ষে। সরকার বাড়িটা প্রকাণ্ড, তবে এখন বাড়ির অনেক অংশের দশা জীর্ণ। খোঁজ করতে যার ঘরে চুরির চেষ্টা হয়েছিল সেই বসন্তলাল সরকার বেরিয়ে আসেন। ভদ্রলোকের বয়স হবে 40-এর কোঠায়। পাজামা পাঞ্জাবি পরনে, গৌরবর্ণ, স্বাস্থ্যবান, মাঝারি লম্বা, মুন্ডিত মস্তক। ওর মাথা নাড়ার কারণটা জানে দীপক। বসন্তলাল সরকারের মৃত্যুবিয়োগ হয়েছে সদ্য। মাত্র 3 দিন আগে শ্রাদ্ধ চুকেছে প্রয়াত গোবিন্দলাল সরকারের। এখনো বাড়ির উঠোনে ও চারধারে বড় বড় উনুন, ডাই করা ঝুড়ি, কাঠ ইত্যাদি শ্রাদ্ধানুষ্ঠানের নানা চিহ্ন ছড়ানো। বাড়িটাই মনে হলো 2টি ভাগ। বসন্ত সরকার যে দিকটায় থাকেন সেই দিকটা তো প্রায় খালি লাগলো, খাঁকা করছে যেন সেই অংশ। দীপক এক ঝলকে দেখে নেয় যে বাড়ির ওপর অংশ থেকে অনেকগুলি কৌতূহলী মুখ দেখছে তাকে আর ঝুমাকে। নানা বয়সী মুখ, টাকমাথা বয়স্ক পুরুষ থেকে একেবারে কচিকাচা ছেলেমেয়েরাও উঁকি মারছে। তবে তারা কেউ বাঁধানো চত্বর পেরিয়ে বসন্ত সরকারের এলাকায় এলো না। নমস্কার করে বসন্তবাবুকে নিজের পরিচয় দেয় দীপক। আমি সাপ্তাহিক বঙ্গবার্তা কাগজের রিপোর্টার। শুনলাম আপনার বাড়িতে কাল চোর পড়েছিল। হ্যাঁ, ছিঁচকে চোর, নিতে পারেনি কিছু, তাচ্ছিলের সঙ্গে জানালো বসন্তলাল। তবু ব্যাপারটা কি ঘটেছিল, কি করে টের পেলেন? ঢুকেছিস কোন ঘরে, একটু ডিটেলস বলেন যদি। চুরি তো হচ্ছে সব জায়গায়, কিন্তু চুরি করতে দেবার আগে চোর তাড়ানো তো একটা নিউজ। কি নিতে এসেছিল মনে হয়, স্পেশাল দামে কিছু?
সেটা ঠিক বুঝছি না, জানালো বসন্তলাল। তেমন দামি জিনিস বলতে আমার কাছে কিছু ক্যাশ টাকা ছিল, এই 1,000 আর বাবার ঘরে অবশ্য কিছু দামি জিনিস আছে, তবে বেশি নয়। মায়ের গয়না ব্যাংকে ভল্টে রাখা আছে। মা মারা গেছেন অন্তত বছর 5। তারপর থেকে বাবা একাই ছিলেন এখানে। অনেকবার আমার কাছে নিয়ে রাখতে চেয়েছি, জাননি ভরত ওর দেখাশোনা করত। ভরত আমাদের পুরনো কাজের লোক। আপনি কোথায় থাকেন জিজ্ঞেস করে দীপক। বেনারসে প্রায় 15 বছর ওখানেই আছি, চাকরি করি ওখানে, আমার ফ্যামিলি ওখানে থাকে। চলুন বৈঠকখানায় বসি। উটিকে ঝুমাকে দেখে জিজ্ঞেস করলেন বসন্তলাল। ভাইজি ঝুমা ক্লাস 8-এ পড়ে, আমার সঙ্গে এসেছে নেমন্তন্ন খেতে। এখানে আমার চেনা শিবু ঘোষের বাড়িতে। ফেমাস সরকার বাড়ি দেখার ইচ্ছে, তাই সঙ্গে এলো। সত্যি আপনাদের বাড়িটা দেখার মতো বটে। কি সুন্দর কারুকার্য করা, থাম খিলান, জানলা দরজা। অতীত গৌরব গো, এসব রক্ষা করা কি সোজা ব্যাপার? ম্লান হেসে বলেন বসন্তবাবু। বাবা চলে গেলেন, আমাদের আশাটা তো এবার প্রায় বন্ধই থাকবে। আমার দেশে আসা হয় খুব কম, বছরে বড়জোর 2বার, 4-5 দিনের জন্যে। আমি একমাত্র সন্তান। চুরির চেষ্টা কোথায় হয়েছিল জানতে চাই দীপক। দোতলায়, আমার ঘরের পাশে লাইব্রেরির ঘরের দরজায় কড়া ভাঙছিল। আমি খুটখুট শব্দ পেয়ে কে বলে চেঁচিয়ে উঠতে শুনি একটা লোক ছুটে পালালো দোতলার বারান্দা দিয়ে। আমি দরজা খুলতে বেরোতেই লোকটা উদাও। কড়াটা প্রায় খুলেই ফেলেছিল। কাল রাতে বেশ গরম ছিল, তার উপর নানা চিন্তায় ঘুম আসছিল না, তাই শুনতে পাই শব্দটা। আমার ডাক শুনে নিচ থেকে ভরত বেরোয় ঘুম ভেঙে, কিন্তু আমি ধরতে পারিনি চোরটাকে। লাইব্রেরি ঘর, আপনাদের লাইব্রেরি আছে? অবাক হয় দীপক। ওই মানে একটা প্রচুর বইয়ের কালেকশন। আমার ঠাকুরদার খুব বইয়ের শখ ছিল, বাবারও তাই ছিল। যে ঘরে বইগুলো আছে ওটাকে আমরা লাইব্রেরি ঘর বলি। আমি যে ঘরে শুয়েছিলাম আর বাবার ঘর, দুটোর মাঝে লাইব্রেরি ঘর। লাইব্রেরি ঘরের দামে কি কিছু আছে দীপক জানতে চায়। কিচ্ছু নেই বই ছাড়া, তবে ওই ঘর দিয়ে একটা দরজা আছে বাবার ঘরে ঢোকার। দরজাটায় ছিটকিনি দেওয়া থাকে বাবার ঘরের দিক থেকে। বাবার ঘরে কিছু রূপোর বাসন, কটা রূপোর ফুলদানি আছে, আর আছে কিছু দামি কাপড় চোপড়, ভালো ভালো শাল কয়েকখানা ট্যাঙ্কের ভেতরে। ওই ঘরে সিন্দুক আছে, সিন্দুকে কটা সোনার গয়না আর গিনি। বাবার ঘরে বাইরের দরজায় মজবুত তালা দেয়া ছিল। লাইব্রেরি ঘরের তালা করা দুটোই কমজোরি। মনে হয় লাইব্রেরি ঘর দিয়ে বাবার ঘরে ঢোকবার মতলবে ছিল চোরটা। মাঝখানে দরজা ছিটকিনি খুলে, নইলে মিছিমিছি লাইব্রেরি ঘরের দরজা খোলার চেষ্টা করবে কেন? দোতলায় আপনাদের ঘরগুলো একবার দেখতে পারি? অনুরোধ জানায় দীপক। অবশ্যই, আগে একটু চা খেয়ে যান, বলেন বসন্তলাল। বলতে বলতে চা এবং সঙ্গে টাও এসে গেল। পৌর ভরত নিয়ে এলো। ঝুমা চা খায় না, তবে অনেকগুলো নারকেল নাড়ু আর নিমকি পরম তৃপ্তিতে সাঁটালো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বসন্ত ঠাট্টা সুরে বললেন, বাইরে থেকে কেন? চোর আমাদের বাড়িতেই আছে। মানে? দীপকবাবু অবাক। বসন্তবাবু বললেন, ওই যে আমাদের অন্য শরীরদের দেখলেন, আমার জ্যাঠতুতো দাদার ফ্যামিলি, ওদের স্বভাব মোটেই ভালো নয়। টুকটাক সরায় সুযোগ পেলেই। বাবাকে খুব ভয় পেত, বাড়াবাড়ি করার ভরসা পেত না। বাবা গত হবার পরেই এ বাড়ির কটা জিনিস দেখছি উদাও হয়েছে। আপনি ছিলেন তখন? না, বাবা হঠাৎ অসুস্থ হলেন, খবর পেয়ে পৌঁছে বাবাকে আর জীবিত দেখতে পাইনি। তারপর হইচই গেল কটা দিন। পরে আবিষ্কার করলাম বাবার ঘরে একটা ভারী সুন্দর পেতলের ঘড়া ছিল, সেটা নেই। ভরত ডাক্তার আনতে ওষুধ আনতে ছুটাছুটি করছে, কে যে সরালো খেয়াল করতে পারিনি।
কানুদার ফ্যামিলির লোকেরা তখন বাবার ঘরে আবার ঢুকেছে। আমার দৃঢ় বিশ্বাস ওদের ঘরেই ঘোড়াটা পাচার হয়েছে। আবার বারান্দায় ছোট সুন্দর একটা শ্বেত পাথরের টেবিল ছিল, সেটাও হাওয়া হয়েছে এই হট্টগোলের সময়ে। যাকে এসব ছোটোখাটো ব্যাপার নিয়ে আমি ঝগড়া করতে চাই না। যাবার আগে দামি জিনিস সব ঘরে পুড়ে তালা দিয়ে যাব। ভরতকে ভার দেব আমার অংশ দেখাশোনা করতে। ও খুব হুঁশিয়ার আর বিশ্বাসী। ভাগ্যিস একতলায় ভাড়ার ঘরটা তালা বন্ধ ছিল, আর ও ঘরের চাবি থাকে ভরতের কাছে, তাই বাসনগুলো বেঁচে গেছে। প্রচুর পেতল কাঁসার বাসন আছে ও ঘরে। ভরত লাগোয়া ঘরে শোয়। দোতলায় একসার দক্ষিণমুখ ঘর, সামনে রেলিং দেওয়া টানা বারান্দা। বসন্তবাবুর বাবার ঘরের দরজা থেকে একবার ভেতরে উঁকি দেয় দীপক। প্রথমেই নজর কাড়ে বিশাল এক শূন্য পালঙ্ক, লম্বা একখানা আরাম কেদারা আর একটা বিশাল চকচকে কাঠের টেবিল। এরপর তালা খুলে তারা লাইব্রেরি ঘরে ঢোকে। বসন্তবাবু দেখালেন, দেখুন দরজার কড়াটা প্রায় খুলে ফেলেছিল, কাটছিল বা ঢুকছিল কিছু দিয়ে। ওই শব্দটাই কানে আসে আমার। লাইব্রেরি ঘরটা মাঝারি আয়তনের। ঘরে প্রচুর বই, তিনদিকে দেয়াল ঘেঁষে উঁচু কাঠের র্যাক। ঘরের মধ্যিখানে উঁচু তিনটে র্যাক, আর একধারে দেয়ালের গায়ে রয়েছে দুটো কাঁচের পাল্লা দেয়া বড় কাঠের আলমারি। র্যাক আলমারি সবকটাতেই ঠেসে বই আর পত্রিকা সাজানো, নানা আকারের। অনেক বই আর পত্রিকা চমৎকার করে বাঁধানো। ঘরটা মোটামুটি সাফসুপ। দক্ষিণে দরজার দুপাশে দুটো জানালা আর একটা বন্ধ দরজা রয়েছে প্রয়াত গোবিন্দলাল সরকারের ঘরের দিকে। কৌতূহলী দীপক র্যাকগুলোর এখান ওখান থেকে টেনে নিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে। ইংরেজি বাংলায় হরেক রকম সাবজেক্টের বই, গল্প উপন্যাস তো রয়েছেই। সে বিস্মিত কণ্ঠে বলে ওঠে, আরে সংস্কৃত বইও আজ দেখছি আছে। বসন্তলাল বললেন, আমার ঠাকুরদা বেশ ভালো সংস্কৃত জানতেন। বইগুলো বেশ সাজিয়ে রাখা হয়েছে, মন্তব্য করে দীপক। হ্যাঁ, বাবার প্রাণ ছিল এই লাইব্রেরি। খুব যত্ন নিতেন বইয়ের। প্রায় প্রতিদিন ঢুকতেন, পড়তেন, ঘর ঝাড়পোছ করাতেন, বইয়ের ধুলো ঝাড়াতেন, পোকা মারার ওষুধ দিতেন নিয়মিত। খুব চেনা না হলে কাউকে বই ধার দিতেন না বাইরে নিয়ে যেতে। কেউ পড়তে চাইলে সাধারণত এই ঘরে বসেই পড়তে হতো, ওই টেবিলে। বসন্তলাল দেখালেন জানলার গায়ে একটা ছোট্ট টেবিল আর দুটো চেয়ার। বাবা সেই বই আবার নিজের হাতে তুলে রাখতেন ঠিক ঠিক জায়গায়। কিন্তু দুটো বই টেবিলে কেন? দেখায় দীপক, কেউ পড়তে নামিয়েছিল। আপনার বাবা বোধহয় বই দুটো যথাস্থানে রাখার আগেই অসুস্থ হয়ে পড়েন, তাই না? না না, তা নয়, বসন্তবাবু লজ্জিতভাবে জানান। ওই বই দুটো নামিয়েছিলেন গৌরাঙ্গবাবু। বাবা গত হবার পর। ভুলটা আমার, ঠিক জায়গায় তুলে রাখেনি। আসলে শ্রাদ্ধের কাজে তখন এত ব্যস্ত ছিলাম। কে গৌরাঙ্গবাবু? গৌরাঙ্গ গোপাল সেন, বহরমপুরে থাকেন, একজন আয়ুর্বেদিক ডাক্তার। আমি ওকে আগে কখনো দেখিনি। বাবা মারা যাবার 5 দিন বাদে এখানে উপস্থিত হন, কি একটা প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থের খোঁজে। বাবার সঙ্গে ওনার নাকি আলাপ হয়েছিল বহরমপুরে। শুনেছিলাম যে আমাদের বাড়িতে কিছু আয়ুর্বেদিক বই আছে, কারণ আমার ঠাকুরদা আয়ুর্বেদিক চর্চা করতেন, তাই নিয়ে পড়াশোনা করতেন। আমার বাবার অবশ্য শখ ছিল হোমিওপ্যাথি। 2 সাবজেক্টেরই বই আছে এখানে। বাবা যে হঠাৎ মারা গেছেন জানতেন না গৌরাঙ্গবাবু। খুব দুঃখ প্রকাশ করলেন। বললেন যে ভেবেছিলাম বইখানা পেলে উপযুক্ত মূল্য দিয়ে কিনে নেবেন, অথবা বিক্রি করতে না চাইলে যথাসম্ভব নোট করে নেবেন। বইটি পেলে ওর প্র্যাকটিস উপকার হয়। অদ্দূর থেকে কষ্ট করে এসেছেন, তাই বললাম দেখুন খুঁজে যদি পান। গৌরাঙ্গবাবু পেয়েছিলেন সেই বই।
না পাননি। ঘন্টা 2 ধরে প্রচুর খোঁজাখুঁজি করে হতাশ হয়ে চলে গেলেন তিনি। উনি যাবার পর দেখি ওই বই দুটো টেবিলে পড়ে। ভেবেছিলাম তুলে রাখবো, একজন ডাকলো, চলে গেলাম, তারপর ভুলে গেছি। বলতে বলতে বসন্তবাবু বই দুটো তুলে র্যাকে গুঁজে দিলেন দায় সারাভাবে। এই লাইব্রেরি মানে বইগুলো নিয়ে কি করবেন, প্রশ্ন করে দীপক। তাই ভাবছি, জানালো বসন্তবাবু। গৌরাঙ্গ সেন মশাইও তাই জিজ্ঞেস করেছিলেন। আমি তো বেশি আসতে পারবো না, মাসের পর মাস বইগুলো বন্ধ ঘরে পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে, পোকায় ইঁদুরে কাটবে। ভরত কি আর যত্ন করতে পারবে বইয়ের? আমি মশাই গল্প উপন্যাসের ভক্ত, তেমনই কিছু ইংরেজি বাংলা বই নিয়ে যাব বেনারসে। ভেবেছি বাকি গল্পের বই বেশিরভাগ বিলিয়ে দেব কাছাকাছি লাইব্রেরিতে, কিন্তু এছাড়াও অন্য ধরনের বিচিত্র সাবজেক্টের গাদা বই আছে, আর পত্রিকা কিছু খুব পুরনো। ওই বইগুলো নিয়েই মুশকিল। কজন এসব বই বা পত্রিকার কদর বুঝবে? সত্যি বলতে কি আমি নিজেই ওগুলোর রস পাই না। বেশিরভাগ ওরকম বই পত্রিকা উল্টেও দেখিনি। তবে বাপ ঠাকুরদার আদরের জিনিস ফেলে রেখে নষ্ট করতে মন চায় না। একটা প্ল্যান করেছি, তাই অমনি বই আর পত্রিকাগুলো বিক্রি করে দেব, বিজ্ঞাপন দেব কাগজে, যারা ইন্টারেস্টেড তারা কিনবে। এই যেমন গৌরাঙ্গবাবু কিনতে চাইছিলেন। দাম কি পাবো তাই নিয়ে লোভ নেই, আসলে সমজদার লোকের হাতে তুলে দিতে পারলেই আমার আনন্দ। যারা যত্ন করে রাখবেন বইগুলো, পড়বেন, রিসার্চের কাজে লাগবে, একটা সদ্গতি হবে। আমার 4 দিন বাদে চলে যাবার কথা, আরও 15 দিন বেশি ছুটি অ্যাপ্লাই করেছি। এখানকার জমি জায়গা দেখাশোনার ব্যবস্থা করতে হবে, বাড়িটা খানিক সারাতে হবে, বইগুলোর ব্যবস্থা করে যেতে চাই। আমার ফ্যামিলি অবশ্য বেনারসে পাঠিয়ে দিয়েছি। ছেলের বিয়ে পরীক্ষা সামনে, ছুটি না মিললে কয়েক মাস বাদে ফের আসতে হবে। কাকু দেখো, ওই বইগুলোই টিপ দিয়েছে। ঝুমার কথায় দীপক নজর করে। তাই তো, সামনে রাখে একদম নিচের তাকে পরপর 7টা বই পেছনে খাড়া রাখা। বইগুলো উত্তম রূপে শক্ত মলাটে বাঁধায়, নানান সাইজের, বেশিরভাগই মোটা মোটা। ওই 7টা বইয়ের মলাটের পিঠে একটা করে গোল সাদা দাগ, যেন চকের গাঢ় ফোঁটা বা ঝুমার ভাষায় টিপ। ফোঁটা দিয়েছে, আনমনাভাবে বলল দীপক। বসন্তলাল কিন্তু সেই বইগুলো দেখতে দেখতে ভুরু কুঁচকে বিড়বিড় করেন, আরে সেদিন এইখানে ওই ফোঁটাগুলো বইগুলো কি দেখেছি, মনে পড়ছে না। কথাগুলো কানে যেতেই দীপক সচকিতভাবে বলে, দেখেননি কোনো দিন? মানে যেদিন গৌরাঙ্গবাবুকে লাইব্রেরি খুলে দিয়েছিলাম, তারপর আর কেউ ঢোকে নিয়ে ঘরে? ঢুকেছে, মানে আমি নিজে আজ সকালে। চোরে কিছু নিয়েছে কিনা দেখতে, তবে বইগুলো সেভাবে নজর করিনি। কৌতূহলী দীপক ওই ফোঁটা দেওয়া বইগুলো একে একে টেবিলে নামিয়ে পাতা উল্টে দেখতে থাকে, আর মন্তব্য করে, আরে এ দুটো দেখছি বিখ্যাত বঙ্গদর্শন পত্রিকার সেট। এই ইংরেজি বইটা তো হিমালয়ের পাখি নিয়ে, হাতে আঁকা সুন্দর সুন্দর ছবি রয়েছে কত। বাব্বা, 100 বছরেরও আগে পাবলিশড, লন্ডন থেকে ছাপা। এটা দেখছি সংস্কৃত বই, কাব্যগ্রন্থ, সঙ্গে বাংলা তর্জমা। আরে এটা তো ইংরেজিতে তিব্বত ভ্রমণ কাহিনী, বিদেশি লেখক, দুটোই খুব পুরনো বই। বাহ, আপনার বাবা ঠাকুরদা কত রকম বই পড়তেন। বসন্তলাল গর্বিত স্বরে বললেন, হ্যাঁ, এটাই ছিল তাদের একমাত্র নেশা। কোনো বদ খেয়াল ছিল না। কলকাতা আর এখানে ওখানে মাঝে মাঝে যেতেন এই বই জোগাড় করতে ও কিনতে।
দীপক ঘুরে ঘুরে নজর করে যে এমনই সাদা ফোঁটা দেওয়া বই আর নেই। সে একটুক্ষণ ঘুম মেরে থেকে বলল, আমি এই কটা বইয়ের নাম, লেখক, ছাপার বছর এসব নোট করে নিই। যদি আপত্তি আছে একজনকে দেখাতে চাই। না না, আপত্তি কিসের? বসন্তবাবু সম্মতি জানানো। দীপক পকেট থেকে নোট বই বের করে দরকারি তথ্যগুলো লিখে নেয়। সে আর বেশিক্ষণ থাকে না সরকার বাড়িতে। বসন্তবাবুকে সতর্ক থাকতে বলে ঝুমাকে নিয়ে বিদায় দেয়। দীপক আবার হাজির হয় সরকার বাড়িতে 2 দিন বাদে সকালে। এবার সঙ্গে দশাশয়ী গৌরবর্ণ সুপুরুষ এক ভদ্রলোক। তিনি মাঝ বয়সী, মাথায় পাতলা চুল, ধপধপে সাদা। দীপক সঙ্গে আগন্তুককে সঙ্গে বসন্তবাবুর পরিচয় করিয়ে দেয়। উনি পুরন্দর মজুমদার, প্রাচীন দুর্লভ পুস্তক ব্যবসায়ী এবং এই বিষয়ে একজন বিশেষজ্ঞ। ওকে একবার আপনাদের লাইব্রেরির বইগুলো দেখাতে চাই। ওখানে বসেই দেখবেন, কোনো বই বাইরে নিয়ে যাবেন না যদি আপত্তি না থাকে। না, আপত্তি কিসের? আপনি তো সঙ্গে থাকবেন। হ্যাঁ, আমিও থাকবো। তাহলেই হলো। আমি কিন্তু আপনাদের বেশি অ্যাটেন্ড করতে পারবো না। কিছু দরকারি কাজ আছে বাড়িতে। আপনার সম্বন্ধে শিবু বলেছিল সেদিন আপনি নাকি নাম করা জার্নালিস্ট, বোলপুরে সবাই চেনে। এক ঝলক হেসে প্রশংসাটা হজম করে দীপক প্রশ্ন করে, ইতিমধ্যে চুরির অ্যাটেম্প্ট আর হয়েছে? না, জানালেন বসন্তলাল। সেদিন সকাল থেকে বিকেল অবধি পুরন্দর মজুমদার খুঁটিয়ে পরীক্ষা করলেন প্রায় গোটা লাইব্রেরির বই। দীপক সাহায্য করে তাকে। দুপুরে দীপকের পরিচিত শিবু ঘোষের বাড়িতে গিয়ে ভাত খেয়ে আসে দুজনে। বসন্তবাবু অবশ্য অতিথি আপ্যায়নে ত্রুটি রাখেননি। 3-4 বার চা এবং সঙ্গে ভালো মতোই টা পাঠিয়ে দিয়েছেন লাইব্রেরি ঘরে। নিজেও বাড়তি নিয়ে গেছে, খোঁজ নিয়ে গেছেন দীপকদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। কৌতূহলী হয়ে প্রশ্ন করেছেন পুরন্দরবাবুকে, কি রেয়ার বই আছে কি? পুরন্দরবাবু সোজাসুজি উত্তর দেননি। মাথা নেড়ে স্মিত হেসেছেন শুধু। তবে তিনি বসন্তবাবুকে প্রশ্ন করেছেন কয়েকটি। গৌরাঙ্গ সেনের ঠিকানা জানেন? না, সরি, জবাব দেন বসন্তবাবু। বলেছিলেন বহরমপুরে বাড়ি। পুরো ঠিকানাটা জানা হয়নি, ভুলে গেছিলাম জিজ্ঞেস করতে, যা ব্যস্ত ছিলাম সেদিন। গৌরাঙ্গবাবুর চেহারাটা কেমন? এই লম্বা, রোগা, নাকটা খাড়া আর শ্যামবর্ণ, মাথায় বেশ চুল, কুচকুচে কালো, মোটা কালো গোঁপ, চোখে চশমা। বয়স এই আমারই বয়সী। পুরন্দরবাবু একটু চিন্তা করে বলেন, আচ্ছা, উনি যখন বই খুঁজছিলেন তখন কি একা ছিলেন? ঠিক একা নয় সব সময়। আমার ছোট ছেলে তখন মেঝেতে মাদুর পেতে বসে একখানা বই দেখছিল অনেকক্ষণ। বড় সাইজের বই, ভারতের ফেমাস ফর্টগুলো সম্বন্ধে অনেক ছবি আছে। ওই বইটা র্যাকে আঙুল দেখান বসন্তলাল। অন্য ঘরে লোকজন, তাই এই ঘরেই বসেছিলেন। তবে আমার ছেলে মাঝে মাঝে ঘুরে এসেছে বাইরে, টানা থাকেনি। গৌরাঙ্গবাবুর সঙ্গে কি কোনো ব্যাগ ট্যাগ ছিল? আগে ছিল, তবে ব্যাগ আমি ও ঘরে অ্যালাউ করিনি। এ ব্যাপারে বাবার একটা কড়া নিয়ম ছিল, থলি ব্যাগ নিয়ে কেউ লাইব্রেরি ঘরে যেতে পারবে না। মানে কম পরিচিত লোক কেউই। সেফ খাতা পেন নিয়ে ঢুকতে হবে। কারণটা হলো, একবার অচেনা একজন ব্যাগশুদ্ধ লাইব্রেরিতে ঢোকে বই দেখার নাম করে। সে চলে যাবার পর আবিষ্কৃত হয় যে বাবার একখানা দামি ডিকশনারি উধাও হয়েছে। তারপর থেকে এই কড়াকড়ি। আমিও বাবার নির্দেশ ফলো করি। বিকেলে ফেরার আগে দীপক বসন্তবাবুকে বলল, এই কখানা বই আলাদা করে অন্য ঘরে রাখবেন। আপনার নিজের ঘরে ট্যাঙ্কে রাখতে পারেন ন্যাপথলিন দিয়ে। এগুলো কি দামি বই? হ্যাঁ। কীরকম দাম হবে?
সেটা পরে পুরন্দরবাবু জানাবেন। আর ফোঁটার মতো সাদা দাগ দেয়া বইগুলো থাক যেমন আছে। ওগুলো কি দামি? না, তেমন কিছু নয়। আমি কি লাইব্রেরির কিছু বই বিক্রির জন্য কাগজে বিজ্ঞাপন দিতে পারি জানতে চান বসন্তবাবু? অনায়াসেই। আপনার মতো ঠিক সমজদার লোকের হাতে যে বই তেমন লাইব্রেরির ঠাঁই পাওয়া উচিত। ওই বইগুলোর আপনিও 2 পয়সা পাবেন। যাতা জায়গায় গেলে বা এখানে ওখানে থাকলে বইগুলো কাজে লাগবে না, বেকার পড়ে থেকে নষ্ট হবে। আমি শীঘ্রই আবার আসব। বাড়িতে কোনো চুরি হলে আমায় যত তাড়াতাড়ি সম্ভব খবর পাঠাবেন। এই গ্রামের শিবু ঘোষ আর নিতাই বসাক বোলপুরে যারা চাকরি করতে, ওরা আমার বাসা চেনে খবর দিয়ে দেবেন। দীপক সংক্ষেপে জানায় কেষ্ট হালদার ওরফে গৌরাঙ্গ সেন সম্বন্ধে পুরন্দরবাবুর কাছে যা যা শুনেছে। কেন চেনা কেউ ওকে আজকাল বইয়ের ঘরে ঢুকতে দেয় না, তাই অচেনা জায়গায় নাম ভাঁড়িয়ে ঢোকে, আবার ছদ্মবেশও যায়। যেমন মনে হয় এখানে এসেছিল গৌরাঙ্গ কবরেজ সেজে। রাতে কি ওই কেষ্ট হালদারি চুরি করতে এসেছিল? তা মনে হয় না, এ কোনো পাকা চোরের কাজ। নিঘাত কেষ্ট হালদার তাকে ফিট করেছিল চিহ্ন দেয়া বইগুলো চুরি করে আনতে। তা আপনি চুরি টের পেলেন কখন? প্রায় সঙ্গে সঙ্গে। তখন রাত প্রায় 2টো, চোর দোতলার গায়ে পেয়ারা গাছ বেয়ে নেমে পালাবার সময় ভরতের কুকুরটা তাকে ঘেউ ঘেউ করে তাড়া করে। আমরা সেই ডাকে জেগে উঠি, চুরি আবিষ্কার করি। ওহ, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। হাঁড়িপানা মুখে ভাঁটার মতো 2 চোখের তীক্ষ্ণ দৃষ্টি মেরে কুঞ্জবিহারী বললেন, ব্যাপার কেনা কি বল দেখি। দীপক সংক্ষেপে সরকার বাড়িতে বই চুরির ঘটনা বর্ণনা করে। অতঃপর মিচকে হেসে জানায়, আমার স্টোরিতে আরও একটু যোগ হবে। থানায় খোঁজ পেলুম আজ দুপুরে নাকি নিউ বোলপুর হোটেলে এক বোর্ডার নাম গৌরাঙ্গ গোপাল সেন তার নিজের রুমে জনৈক আততায়ীর আক্রমণে রীতিমতো আহত হয়েছেন। গৌরাঙ্গ গোপাল আগেও এই হোটেলে উঠেছে, এবার এসেছিল গতকাল। হোটেলের লোকজন আততায়ীকে ধরে পুলিশে খবর দেয়। লোকটা নাকি দাগি চোর, নবগ্রামের পাশের গাঁয়ে থাকে। আততায়ী বলেছে যে গৌরাঙ্গ গোপাল তাকে দিয়ে একটা কাজ করিয়ে চুক্তি মতো টাকা না দিতে চায়, সে রাগের মাথায় ওকে কিঞ্চিৎ শিক্ষা দিয়েছে। তবে খুনটুন করার মতলব ছিল না তার। সন্দেহজনক কাজটা যে কি সে খুলে বলছে না। পুলিশ তদন্ত করছে। এরপর হাসপাতালে যাই গৌরাঙ্গ সন্ধানে। দেখলাম বেচারার অতি করুণ অবস্থা। মুখে মাথায় ব্যান্ডেজ জড়ানো, নেতিয়ে পড়ে আছে বেডে, গোঁফ উদাও। কাছে গিয়ে যেই আসতে দেখেছি কেষ্টবাবু, অমনি সে চমকে চোখ খুলল, একেবারে বিস্ফারিত দৃষ্টি। আমি মুচকি হেসে কেটে পড়েছি। হা হা, অষ্ট হাসি দিলেন কুঞ্জবিহারী। তারপর ঝাঁটা গোঁফ নাচিয়ে ঘাড় ঝাঁকিয়ে তাল দিলেন, বললেন, জমবে খাসা, কালে কিন্তু লেখাটা চাই।